মাধ্যমিক জীবনবিজ্ঞানের একটা দারুণ গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনের প্রবাহমানতার এই সম্পূর্ণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। তোমরা কি জানো তোমাদের জীবন বিজ্ঞান সিলেবাসে এমন একটা চ্যাপ্টার আছে যেখান থেকে একাই প্রায় 15 থেকে 20 নম্বর আসে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর সেই চ্যাপ্টারটা হলো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবনের প্রবাহমানতা। কিন্তু মজার ব্যাপার কি জানো, প্রায় 90% ছাত্রছাত্রী এই চ্যাপ্টারের কিছু কিছু জায়গায়, যেমন ধরো কোষ বিভাজনের বিভিন্ন দশা বা জননের নানা প্রকারভেদ, এগুলো নিয়ে বেশ গুলিয়ে ফেলে। তবে একদম চিন্তা নেই, কথা দিচ্ছি আজকের এই আলোচনাটার পর কোষচক্রের ওই কঠিন হিসাব থেকে শুরু করে সপুষ্পক উদ্ভিদের জনন সবকিছু তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কোষ বিভাজন আর কোষচক্র। বলতে পারো এটাই হলো পুরো অধ্যায়ের ভিত। চলো দেখে নিই কিভাবে একটা কোষ থেকে নতুন জীবন তৈরি হয়, সেই গোপন রহস্যটা কি। দেখো, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। প্রশ্নটা হলো, মাইটোসিসকে সমবিভাজন আর মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলে? চলো উত্তরটা এমনভাবে বুঝব যাতে আর জীবনেও না ভুলি। এই স্লাইডটা দিকে একটু ভালো করে তাকাও, খুব সোজা করে বলছি। মাইটোসিসে কি হয়, একটা মাতৃকোষ থেকে যে দুটো নতুন কোষ তৈরি হয় তাদের ক্রোমোজোম সংখ্যা একদম সেম থাকে, সমান সমান, তাই না? এই জন্যই এর নাম সমবিভাজন। আমাদের শরীরে যখন কোথাও কেটে যায় বা আমরা যখন বড় হই, তখন এই মাইটোসিসই কাজ করে। আর মিওসিস এখানে ঠিক তার উল্টো, ক্রোমোজোম সংখ্যা কমে অর্ধেক হয়ে যায়। হ্রাস মানে তো কমা, তাই এর নাম হ্রাস বিভাজন। এটা কখন হয়? শুধুমাত্র জনন কোষ বা গ্যামেট তৈরির সময়। একদম পরিষ্কার। তো এই কোষ বিভাজনের সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে কোষচক্রের ধারণাটা। চলো এবার সেটা দেখে নিই। দেখো, একটা কোষের জীবনটাও না একটা চক্রের মতো। এটাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। প্রথমে জীবাণ দশায় কোষটা একটু খাওয়া দাওয়া করে বড় হয়। তারপর আসে এস দশা, যেখানে তার ভেতরের সবথেকে দামি জিনিস মানে ডিএনএ ডাবল হয়ে যায়। এরপর জিটু দশায় সে ফাইনাল প্রস্তুতি নেয়। আর সবশেষে এম দশায় ভাগ হয়ে দুটো নতুন কোষ বানিয়ে ফেলে। আর এই চক্রটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে। এই যে 4টে দশা, তার মধ্যে এস দশা বা সংশ্লেষ দশাটা কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট। প্রশ্নটা ঠিক এভাবেই আসে, কোষ চক্রের কোন দশায় ডিএনএ তৈরি হয়? উত্তর কি হবে? একদম ঠিক, এস দশা। এখানেই ডিএনএর পরিমাণটা ডাবল হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতেই হবে। বেশ, কোষ বিভাজন তো আমরা বুঝে গেলাম। এবার চলো জীবনের আরও একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপারে ডুব দেয়া যাক। সেটা হলো জনন বা রিপ্রোডাকশন। মানে কিভাবে একটা জীব তার নিজের মতো আরও জীব তৈরি করে, তার অস্তিত্ব টিকিয়ে রাখে। তো জনন প্রধানত দু রকমের হয়, অযৌন আর যৌন। আমরা প্রথমে অযৌন জনন নিয়ে কথা বলবো। আর একটা ট্রিক বলে দিই, এখানে শুধু কয়েকটা উদাহরণ মনে রাখলেই কিন্তু পুরো ব্যাপারটা হাতের মুঠোয় চলে আসবে। এই টেবিলটা একবার দেখো। যেমন ধরো অ্যামিবা, ওর হয় দ্বিবিভাজন, মানে একটা থেকে দুটো হয়ে যায়। আবার হাইড্রা বা ইস্টের গায়ে একটা বাড়ের মতো বের হয়, যেটাকে আমরা বলি কোরোগোদগাম। স্পাইরোগাইরা টুকরো টুকরো হয়ে যায়, যাকে বলে খণ্ডীভবন। আর প্ল্যানেরিয়া তো দারুণ, ওর শরীরের কোনো অংশ কেটে গেলে সেখান থেকে পুরো নতুন একটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যায়। ভাবা যায়, এই উদাহরণগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য একদম হট টপিক। অযৌন জননের সাথেই আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সেটা হলো যৌনুক্রম। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু সোজা। এর মানে হলো কিছু কিছু জীবের জীবনে দুটো পর্যায় বা জেনারেশন পরপর আসতে থাকে। একটা হলো ডিপ্লয়েড, মানে 2N ক্রোমোজোমওয়ালা রেণুধর দশা, আর আরেকটা হলো হ্যাপ্লয়েড, মানে N ক্রোমোজোমওয়ালা লিঙ্গধর দশা। ফর্ন গাছের ক্ষেত্রে এটা খুব পরিষ্কারভাবে দেখা যায়, আর পরীক্ষার জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা আসছি সপুষ্পক উদ্ভিদের যৌন জননে। আমি জানি এই জায়গাটা অনেকের কাছেই একটু গোলমেলে লাগে, কিন্তু চিন্তা নেই, চলো এটাকে একদম সহজ করে ফেলি। দেখো, দুটো শব্দে সবাই খুব কনফিউজড হয়ে যায়, পরাগযোগ আর নিষেক। মনে রাখবে, পরাগযোগ হলো ফার্স্ট স্টেপ, মানে পরাগরেণু উড়ে গিয়ে বা কোনোভাবে ফুলের গর্ভমুণ্ডে গিয়ে বসা। আর এই ঘটনাটা ঘটার পরেই কিন্তু আসল কাজটা হয়, মানে নিষেক, যেখানে পুরুষ আর স্ত্রী গ্যামেটের মিলন হয়। তাহলে আগে পরাগযোগ, তারপর নিষেক। ক্লিয়ার? সপুষ্পক উদ্ভিদের একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো দ্বিনিষেক। এখানে কি হয়, দুটো পুং গ্যামেট থাকে, তার মধ্যে একটা ডিম্বাণুর সাথে মিলে তৈরি করে জাইগোট বা ভ্রূণ, যেটা পরে বাচ্চা গাছ হবে। আর দ্বিতীয় পুং গ্যামেটটা নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলে তৈরি করে শস্য বা এন্ডোস্পার্ম। এই শস্যটা হলো ওই ভ্রূণের খাবার।
যেহেতু এখানে দুবার নিষেক হচ্ছে তাই এর নাম দ্বিনিষেক। এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আর এই স্লাইডের লাইনটা তো বলতে পারো একটা গোল্ডেন লাইন। নিষেকের পর ডিম্বাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়। এটা লিখে রাখো, 1 নম্বরের প্রশ্নে এটা প্রায় প্রতি বছরই কোনো না কোনোভাবে আসে। এই টেবিলটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। স্বপরাগযোগের ইতর পরাগযোগের সুবিধা আর অসুবিধাগুলো দেখে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখো, স্বপরাগযোগে গাছের জাতটা খাঁটি থাকে, কিন্তু ইতর পরাগযোগে নতুন নতুন ভালো গুণ তৈরি হওয়ার চান্স থাকে। আমাদের আলোচনার পরের টপিক হল বৃদ্ধি আর বিকাশ। দুটো শব্দ শুনতে প্রায় একই রকম লাগলেও এর মধ্যে কিন্তু একটা দারুণ পার্থক্য আছে। একদম সোজা কথায় বললে বৃদ্ধি মানে হলো আকারে বড় হওয়া, মানে সাইজে আর ওজনে বাড়া। এটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে যায় না। আর বিকাশ, বিকাশ একটা অনেক বড় ব্যাপার, যার একটা অংশ হলো বৃদ্ধি। বিকাশ মানে শুধু বড় হওয়া নয়, সাথে সাথে কাজ করার ক্ষমতাও বাড়া, আরও জটিল হওয়া। ব্যাপারটা বোঝা গেল? মানুষের জীবনেও বিকাশের কয়েকটা দশা আছে, যেমন সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা আর শেষে বার্ধক্য। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এই বয়ঃসন্ধিকালে কি হয়? শরীরে খুব দ্রুত পরিবর্তন আসে, গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পায়, হরমোনের একটা বিরাট পরিবর্তন ঘটে, আর তার সাথে সাথে মনেও অনেক রকম ঝড় চলে। পরীক্ষায় এলে এই পয়েন্টগুলো সুন্দর করে গুছিয়ে লিখে দিলেই ফুল মার্কস। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরো চ্যাপ্টারটা বুঝলাম। এবার সেই অংশে আসা যাক যার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো। চলো দেখে নিই 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো একেবারে সুপার হট। খাতা কলম রেডি তো? তাহলে লিখে নাও। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ, একটি ইউক্যারিওটিক ক্রোমোসোমের পরিষ্কার ছবি আঁকা আর লেবেলিং করা। এটাতে কিন্তু 5 নম্বর থাকে। এরপর মাইটোসিস ও মিওসিসের মধ্যে অন্তত 3টে পার্থক্য, ইতর পরাগযোগের 2টো সুবিধা আর 2টো অসুবিধা, ফান্ড গাছের জনক্রম একটা রেখাচিত্রের মাধ্যমে দেখানো, আর শেষে মানব বিকাশে বয়ঃসন্ধিকালের গুরুত্ব। এই কয়েকটা প্রশ্ন তৈরি করে গেলে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। ব্যাস, এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা এর একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, আজকের এই পুরো আলোচনার ওপর যদি তোমাদের ডিটেইলড নোটস বা পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমাদের পরের আলোচনা কিন্তু হবে বংশগতি চ্যাপ্টারটার উপর। ওটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং, একদম মিস করো না। যদি আজকের এই আলোচনাটা তোমাদের একটুও সাহায্য করে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের বার। ততক্ষণ খুব ভালো করে পড়াশোনা করতে থাকো।